হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে, অর্থাৎ এমডিসি কোর্স বা মাইনর 1 সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি ব্যাখ্যা করো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। অধিকার ব্যক্তি জীবনের অমূল্য সম্পদ। অধিকার বলতে বোঝায় কতগুলি সুযোগ সুবিধা যেগুলি মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজন। প্রতিটি মানুষের মধ্যে কিছু শক্তি নিহিত আছে, সেগুলির বিকাশ ঘটলে মানুষ পূর্ণতা পাবে। এর জন্য কতগুলি সুযোগ সুবিধা থাকা চাই। এই সব সুযোগ সুবিধার নাম হলো অধিকার। অধ্যাপক ল্যাস্কির ভাষায় বলা যায়, অধিকার হলো সমাজ জীবনের সেই সব শর্তাবলী যেগুলি ছাড়া কোনো মানুষ সাধারণভাবে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে না। এই লাইনটা একটু ভালো করে দেখবে, আমি একটু বলে দিচ্ছি যে অধিকার হলো সমাজ জীবনের সেই সব শর্তাবলী যেগুলি ছাড়া কোনো মানুষ সাধারণভাবে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে না। যেমন হচ্ছে শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার যদি কারোর থেকে কেড়ে নেওয়া হয় তাহলে কি সে শিখতে পারবে না, ঠিক আছে, এডুকেট হতে পারবে না, সেক্ষেত্রে তার কিন্তু ভালোভাবে ব্যক্তিত্বের বিকাশ কিন্তু হবে না। আর দেখো, এই অধিকার প্রতিষ্ঠার জন্য অষ্টাদশ শতাব্দী থেকে মানুষ আনুষ্ঠানিকভাবে আন্দোলন করে আসছে। আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও ফরাসি বিপ্লব তার মধ্যে উল্লেখযোগ্য। অথচ অধিকারকে কেন্দ্র করে যুগে যুগে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। তাই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে অধিকার সম্পর্কে বিভিন্ন মতবাদ গড়ে উঠেছে। আর এই মতবাদগুলির মধ্যে স্বাভাবিক অধিকারের তত্ত্ব বা মতবাদ বিশেষ উল্লেখযোগ্য। এবার মূল বক্তব্য দেখো। স্বাভাবিক অধিকারের তত্ত্বের মূল বক্তব্য হলো মানুষ কতগুলি সর্বজনীন অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এই সব অধিকার প্রকৃতিদত্ত বলে এগুলি ভোগের ক্ষেত্রে রাষ্ট্রের অনুমোদনের কোনো প্রয়োজন নেই। কারণ রাষ্ট্র গঠনের পূর্বে এমনকি সমাজ গঠনের পূর্বেও এই অধিকারগুলি এসেছে। তাই এগুলি অস্বীকার করার অধিকার কারণ নেই। মানুষের দেহের সঙ্গে তার গায়ের রঙের যেমন অবিচ্ছেদ্য সম্পর্ক, তেমনি মানুষের জীবনের সঙ্গে স্বাভাবিক অধিকারগুলি অঙ্গীভূত। সাধারণভাবে জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার প্রভৃতি স্বাভাবিক অধিকারের মধ্যে পড়ে। এই সব অধিকার রাষ্ট্র কোনোভাবেই অস্বীকার করতে পারে না। এবার দেখো স্বাভাবিক অধিকার তত্ত্বের বিকাশ। প্রাচীন গ্রিসের স্টোয়িক দার্শনিক ও রোমান আইনবিদদের লেখায় স্বাভাবিক অধিকারের ধারণা দেখা গেলেও অষ্টাদশ শতাব্দীর যুক্তিবাদী 3 দার্শনিক হব, লক, রুসোর লেখার মধ্যে এই তত্ত্বের বিকাশ ঘটে। হবস বলেছেন মানুষের স্বাভাবিক অধিকার আছে। এই স্বাভাবিক অধিকার বলতে নিজের অস্তিত্ব রক্ষা প্রয়োজনে প্রত্যেকে নিজস্ব ধারণা অনুযায়ী যা খুশি তাই করতে পারবে। রাষ্ট্রবিজ্ঞানী লক জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকারকে স্বাভাবিক অধিকার রূপে বর্ণনা করেছেন। রাষ্ট্রের কাজ হলো মানুষের এই সব স্বাভাবিক অধিকার রক্ষা করা। ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী রুসো বলেছেন, মানুষ জন্মগতভাবে স্বাধীন, তবে সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ। তার মতে মানুষের স্বাভাবিক অধিকার সাধনের ইচ্ছার মধ্যে অঙ্গীভূত আছে। পরের পার্টটা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করবে 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের প্রতি সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয় এবং সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়ালের PDF নোটস প্রদান করা হয়ে থাকে। এবার দেখো পরের পার্টটা। এরপর আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও ফরাসি বিপ্লবের সময় স্বাভাবিক অধিকার তত্ত্বের বাস্তব প্রয়োগ ঘটে। 1776 সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রামের ঘোষণায় বলা হয়, মানুষ কতগুলি অপরিহার্য অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, কেউ এগুলিকে হরণ করতে পারে না। 1793 সালে ফরাসি স্বাধীনতায় ঘোষণার সময় স্বাধীনতা, সাম্য, নিরাপত্তা ও সম্পত্তির অধিকারকে স্বাভাবিক অধিকার বলে ঘোষণা করা হয়। ইংরেজ দার্শনিকদের মধ্যে স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হিসাবে উল্লেখযোগ্য হলেন গ্রিন ও ল্যাস্কি। গ্রিন বলেছেন, মানুষের নৈতিক উপলব্ধির জন্য যে অধিকারগুলি একান্ত প্রয়োজন সেগুলি হলো স্বাভাবিক অধিকার।
রাষ্ট্রের কাজ হলো এগুলিকে সংরক্ষণ করে মানুষের নৈতিক সত্তার বিকাশে সাহায্য করা। অধ্যাপক ল্যাস্কি বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা, শিক্ষার অধিকার, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, অন্য সংস্থানের অধিকার প্রভৃতি স্বাভাবিক অধিকার। এগুলি স্বাভাবিক কারণ এগুলি ছাড়া রাষ্ট্রের উদ্দেশ্য পূর্ণ হতে পারে না। তারপরে হচ্ছে সমালোচনা। প্রথমত কি বলা হচ্ছে দেখো, যা খুশি তাই করার নাম অধিকার নয়। রাষ্ট্র যেগুলিকে স্বীকার করবে সেগুলিকে অধিকার বলা যাবে, কিন্তু এই তত্ত্ব অধিকারকে রাষ্ট্রের ওপরে স্থান দিয়েছে, রাষ্ট্রের স্বীকৃতিকে আবশ্যক বলে মনে করেননি। তাই স্বাভাবিক অধিকারের ধারণা সঠিক নয়। দ্বিতীয় বলছে কোনগুলি স্বাভাবিক অধিকার সে সম্পর্কে সবাই একমত হতে পারেননি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন অধিকারকে স্বাভাবিক অধিকার বলেছেন, তাই স্বাভাবিক কথাটি অস্পষ্ট হয়ে উঠেছে। তৃতীয়ত, এই তত্ত্ব বলেছেন স্বাভাবিক অধিকার চিরন্তন, এর কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু সমাজ থেকে অধিকার জন্ম নেয়, সমাজ পরিবর্তনশীল, তাই পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গতি রেখে অধিকারের পরিবর্তন ঘটে, সুতরাং অধিকার শাশ্বত হতে পারে না। চতুর্থ, এই মতবাদে বলা হয়েছে স্বাভাবিক অধিকারকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না, অর্থাৎ এই অধিকার অবাধ, কিন্তু অধিকার অবাধ হলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে, শক্তিমানরাই শুধু অধিকার ভোগ করতে পারবে। তারপর দেখো মূল্যায়নে কি বলা হচ্ছে। মূল্যায়ন দেখো, সমালোচিত হলেও এই তত্ত্বের গুরুত্ব কম নয়। ঈশ্বরের দোয়াই দিয়ে যখন স্বৈরাচারী শাসকেরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল, তখন এই স্বাভাবিক অধিকারের তত্ত্ব নিপীড়িত মানুষদের উৎসাহ দিয়েছে এবং স্বৈরাচারিতার পথে বাধার সৃষ্টি করেছে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।